আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আঙুল ট্রিগারে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইরান। ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফ এর যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ল। ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সিরীয় সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আরও থাকছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের দমাদমে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশপথ। সর্বশেষ থাকছে, ট্রাম্পের হুমকির পর সমর্থন দেখাতে গ্রিনল্যান্ডে ডেনিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আঙুল ট্রিগারে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইরান। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় তাদের আঙুল ট্রিগারে আছে। তিনি জানান, বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সর্বোচ্চ কমান্ডারের আদেশ কার্যকর করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই সতর্ক বার্তা এসেছে ইরান জুড়ে ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মধ্যে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়ে ১২ দিন ধরে ইরান ইসরায়েল সংঘাতের সূচনা করেছিল। সেই সংঘাত থেকে শিক্ষা নিয়ে ইরান প্রস্তুত অবস্থানে আছে। ডোনাল্ড ট্রাম্পও বলেন, তেহরান এখনও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বড় নৌবহর পাঠাবে। তিনি সতর্ক করে বলেছেন, আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা ইরানে বিক্ষোভ উস্কানি দিচ্ছে। তিনি বলেন, তারা কাপুরুষের মতো ১২ দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে। জেনারেল পাকপুর আরও বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতা ও ১২ দিনের সংঘাত থেকে যে শিক্ষা পাওয়া গেছে তা বিবেচনা করে ভুল হিসাব এড়িয়ে চলা উচিত। অন্যথায় তাদের আরও কঠোর ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিপ্লবী গার্ড সর্বাধিক সতর্ক, আঙুল ট্রিগারে এবং যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত। ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেন। রোববার ২৫ জানুয়ারি এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২। তারা বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যের রণতরী, যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল ১২ জানিয়েছে, গত ৮ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান, এ বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত ২৮শে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন, ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি জানান, ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ল। ৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার ২৪ জানুয়ারি রাত ১১টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কার্যকর হওয়া এই বর্ধিত মেয়াদের মূল উদ্দেশ্য হল সাবেক এসডিএফ নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে আইএসআইএল বা আইএস বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ তদারকিতে এই বন্দি বিনিময় বা স্থানান্তরের কাজ সম্পন্ন হচ্ছে। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়টিকে এসডিএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই চুক্তি সংঘাত নিরসন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে এলেও মূল সংকট নিয়ে সংশয় কাটেনি। দীর্ঘদিনের লড়াইয়ের মূলে থাকা এসডিএফ যোদ্ধাদের সরকারি সামরিক বাহিনী ও বেসামরিক প্রতিষ্ঠানে একীভূত করার অমীমাংসিত বিষয়টি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের দমাদমে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশপথ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই তার প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে। একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও স্থগিত করায় কার্যত অচল হয়ে পড়েছে পুরো অঞ্চলের আকাশ চলাচল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের নৌবহর অগ্রসর হওয়ার ঘোষণা এবং ইসরায়েল ইরান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। যদিও এখনও আকাশে যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে না, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামান্য উস্কানিতেই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি শীর্ষ বিমান সংস্থা ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবগামী বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঝুঁকির কারণে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান উদ্বেগ। যুদ্ধের আশঙ্কা বাড়ায় বিমা ঝুঁকিও বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ট্রাম্পের হুমকির পর সমর্থন দেখাতে গ্রিনল্যান্ডে ডেনিশ প্রধানমন্ত্রী। আর্কটিকের খনিজ সমৃদ্ধ দ্বীপ গ্রিনল্যান্ড জোর করে দখল করে নেওয়ার হুমকি, তা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটা ও আরও আলোচনায় রাজি হওয়ার ঘটনাবহুল এক সপ্তাহ পর স্বায়ত্তশাসিত অঞ্চলটি সফরে গেলেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকের বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী ইন্স ফ্রেডেরিক নিলসেন। তার সঙ্গে কথা বলতেই ফ্রেডেরিকসেন ব্রাসেলস থেকে সরাসরি নুকে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর্কটিকের এ দ্বীপটি ঘিরে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের উত্তেজনা ক্রমশ চড়ছিল। ট্রাম্প বলেছিলেন, তিনি যে কোনো মূল্যে দ্বীপটির দখল চান, এজন্য প্রয়োজনে বল প্রয়োগেরও ইঙ্গিত দেন তিনি। কিন্তু বুধবার হুট করেই পরিস্থিতি বদলে যায়। এদিন ডাভোসে ট্রাম্প বলেন, তিনি গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপ নেবেন না। ডেনমার্ক ও তাদের মিত্র একাধিক দেশের ওপর শুল্ক আরোপের হুমকি থেকেও সরে আসেন তিনি। ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গ্রিনল্যান্ডের সম্মান বজায় রেখেই ভবিষ্যৎ এক চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। নেটো মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়ে প্রশ্নও উঠছে। শুক্রবার সকালে ডেনিশ প্রধানমন্ত্রী ব্রাসেলসের রুটের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন। এরপরই গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। এ বৈঠকের পর রুটে এক্স এ লিখেছেন, তারা আর্কটিকের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারে রাজি হয়েছেন। গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রতি শক্তিশালী ডেনিশ সমর্থন দেখাতেই আজ আমি গ্রিনল্যান্ডে এসেছি। এটা খুবই কঠিন সময়, সবাই তা দেখতে পাচ্ছেন। আমরা খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। এখন আমরা দ্বৈতবাদী ও রাজনৈতিক পথ অনুসরণ করব। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গ্রিনল্যান্ড নেমে বলেছেন ফ্রেডেরিকসেন। এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজ
নিউজকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অর্থ খরচ ছাড়াই সব পেতে যাচ্ছে এবং তার পরিকল্পনায় থাকা গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার অংশবিশেষ গ্রিনল্যান্ডেই স্থাপন করা হবে। এটা কি প্রকৃত অর্থে অধিগ্রহণ কিনা এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, সম্পূর্ণ প্রবেশ অধিকার, এর কোনো সমাপ্তি নেই, কোনো সময়সীমা নেই। ট্রাম্পের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন লিডেগোর। প্রেসিডেন্টের কথায় পরিবর্তন শুনছি আমি। উত্তেজনা উত্তেজনা আর উত্তেজনার দীর্ঘ সময়ের পর এখন আমি খানিকটা আশাবাদী। বিবিসিকে এমনটাই বলেছেন তিনি। তবে তার মতো এতটা আশাবাদী নন গ্রিনল্যান্ডের আইন প্রণয়তা আয়া চেমনেজ। তার মতে, দ্বীপের বাসিন্দারা এত সহজে আশ্বস্ত হতে পারছেন না। আমার মনে হয় এখনই আমাদের মনোযোগ সরিয়ে নেওয়া উচিত। অনেকেই বিভ্রান্ত, উদ্বিগ্ন, বলেছেন তিনি। ট্রাম্প এর আগে সিএনবিসিকে গ্রিনল্যান্ডের নিরাপত্তা, খনিজ ও সব কিছু নিয়ে খুবই দীর্ঘমেয়াদী চুক্তি হবে বলে যে ইঙ্গিত দিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন চেমনিজ। নেটোর সঙ্গে খনিজ নিয়ে কোনো আলাপই হয়নি, তারা করবেই বা কেন? এটা পুরোপুরি গ্রিনল্যান্ডের বিষয়, বলেন এই নারী। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং নেটো এখন গ্রিনল্যান্ড ইস্যুপর যেসব বিকল্প নিয়ে ভাবছে তার মধ্যে আছে ডেনমার্ক গ্রিনল্যান্ডের ওপর থেকে তার দাবি তুলে নেবে এবং যুক্তরাষ্ট্র সেখানে একাধিক সামরিক ঘাঁটি বানাবে। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, গ্রিনল্যান্ডের ডেনিশ সার্বভৌমত্বের বিষয়টি লাল দাগ এবং এটি অতিক্রমযোগ্য নয়। ফ্রেডেরিকসেন বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো আলোচনা হবে না, তবে ডেনমার্ক নিরাপত্তা নিয়ে কাজ করতে আগ্রহী। 1951 সালে হওয়া এক প্রতিরক্ষা চুক্তির আওতায় দ্বীপটিতে এখনই মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সেখানে আরও সৈন্যও পাঠাতে পারবে। 2004 সালে চুক্তিটিতে খানিকটা বদল এনে গ্রিনল্যান্ডকেও ডেনমার্কের সঙ্গে সমান অংশীদার বানানো হয়। প্যারিস ভিত্তিক এক বার্তা সংস্থা লিখেছে, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক এখন 1951 সালের চুক্তি নিয়ে নতুন আলোচনা করতে পারে বলে বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক সূত্র। ডেনিশ খবরের কাগজ বেরেলিংসকে লিখেছে, চুক্তি নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা প্রবল, তবে খনিজ সম্পদের অধিকার ও ভূখণ্ড সমর্পণ নিয়ে কোনো আলোচনা হতে পারবে না। এ প্রসঙ্গে বিবিসি ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা কিছু বলতে রাজি নয়।